স্বাগত ডিবিসি সংবাদে। সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবারে জানাবো খবরের বিস্তারিত। এনসিপির পদযাত্রা বুধবার ঘিরে দফায় দফায় হামলা, সংঘর্ষ, ভাঙচুরের ঘটনার পর গোপালগঞ্জে কারফিউ আরও বাড়ানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গোপালগঞ্জে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ১১টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ জারি থাকবে। মাঝের ৩ ঘন্টা শিথিল থাকবে কারফিউ। এর আগে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে বুধবার দিনভর দফায় দফায় হামলা, সংঘর্ষের ঘটনা ঘটে। হামলাকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে ৪ জন নিহত হয়, আর অন্তত ৯ জন গুলিবিদ্ধ সহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এমন পরিস্থিতিতে গতকাল বুধবার রাত ৮টা থেকে গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়। সংঘর্ষে হতাহতের ঘটনার পর পরিস্থিতি কিছুটা থমথমে। লোকজনের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে। এবং সার্বিকভাবে যাতে আর পরিস্থিতির অবনতি না ঘটে, এই জন্য আমরা যে কারফিউটা ছিল সেটা আমরা কন্টিনিউ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামীকালকে সেটা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সেটা চলমান থাকবে। পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা যায় তখন হয়তো পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের যে অভিযান, পুলিশি অভিযান দুষ্কৃতকারীদের বিরুদ্ধে, সেটি অব্যাহত থাকবে। কালকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আরো অধিক ফোর্স এখানে এনেছি। না, এখানে পুলিশ প্রশাসন ব্যর্থ হয়েছে এটা আমি বলবো না, তবে কারোর যদি কোনো গাফলতি থাকে সেটা আমরা তদন্ত করে দেখব। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনায় এখনও তো থমথমে গোপালগঞ্জ। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ১১টা এবং দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যে আবারও কারফিউ জারি থাকবে জানানো হলো। এই ঘটনার পর সেখানকার প্রতিক্রিয়া কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। এই ঘটনার পর যে এখানটায় যে ঘোষণা হয়েছে, এখন স্থানীয়দের মাঝে যে একটা আতঙ্ক ছিল বা যে একটা আকাঙ্ক্ষা ছিল যে কারফিউ কি শিথিল করা হবে নাকি কারফিউ বলবৎ থাকবে, সেই সিদ্ধান্ত তারা পেয়েছে এবং কত সময়টায় কারফিউ শিথিল রাখা হচ্ছে সেটাও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এর কারণে যে এখানটায় আরেকটি বিষয় থাকছে যে বিভাগীয় কমিশনার যে প্রেস ব্রিফে তিনি কিন্তু উল্লেখ করেছেন যে এখানে কোনো আতঙ্কিত হওয়ার কিছু না, বিশেষ করে যারা দুষ্কৃতিকারী তাদের বিরুদ্ধে অভিযান চলবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবং এখানটায় যে থাকছে যে তার দাবি যেটা রয়েছে যে বিশেষ করে যে এই হামলার সঙ্গে শুধুমাত্র যে জেলার দুষ্কৃতিকার জড়িত এমনটি নয়, এই হামলার সঙ্গে বাইরের যে দুষ্কৃতী তারাও কিন্তু জড়িত রয়েছে, যার কারণে তারা এই জেলাতে অবস্থান করছে। সেই কারণে যে সেই অভিযান চলমান রাখবে এবং যার মধ্য দিয়ে যে শুধুমাত্র যে এই অভিযোগে যারা অভিযুক্ত দুষ্কৃতিকারী তাদেরকে আইনের আওতায় আনার জন্য এবং এই যে গ্রেপ্তার অভিযান সেটা অব্যাহত রেখেছে এবং আইনগত যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু চলছে, বিশেষ করে মামলার ক্ষেত্রে। কিন্তু সেই সঙ্গে চলছে এখানটায় যে ঘটনায় যে ব্যবহৃত যে বস্তুগত সাক্ষ্য, সেই বস্তুগত যে সাক্ষ্য সেই সাক্ষ্য কিন্তু সংগ্রহ করা হচ্ছে, বিশেষ করে পর্যবেক্ষণের জন্য যে কারা ছিলেন দুষ্কৃতীকে, কী ধরনের হামলার সঙ্গে সম্পৃক্ত ছিলেন সেই বিষয়টা কিন্তু অভিযান অব্যাহত রেখেছেন। এবং এখানটায় যে থাকছে যে সার্বিক নিরাপত্তা যে বলা, সেই নিরাপত্তা বলাতে যে অতিরিক্ত যে আইনশৃঙ্খলা বাহিনী যেন মোতায়েন করা হয়েছে এবং পুলিশকে সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনা সদস্যরা যেমন কাজ করছে, অনুরূপভাবে নৌ সদস্যরা, র্যাব সদস্যরা কাজ করছে, বিজিবি কাজ করছে এবং বিভিন্ন মোড়ে মোড়ে দেখেছি, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দেখেছি যে নিরাপত্তা যে বলায় সেই নিরাপত্তা বলায় জোরদার করা হচ্ছে, বিশেষ করে অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য। সেই সঙ্গে দুষ্কৃতীদের যে আইনের আওতায় আনার যে ব্যবস্থা অভিযান, সে অভিযান কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলার পক্ষ থেকে চলমান রয়েছে এবং বিশেষ করে যে এই সার্বিক পরিস্থিতি উন্নতির জন্য অপ্রত্যাশিত ঘটনা এড়ানোর জন্য যে সেনাবাহিনীর টহল যেমন জোরদার ছিল, অনুরূপভাবে জোরদার রয়েছেন যে বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন, টহলে রয়েছে নৌবাহিনীর সদস্যরা, যার কারণে যে আইন শৃঙ্খলার দায়িত্বে যারা রয়েছেন পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে যে সকল অন্য সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিজিবি র্যাব সদস্যরা সব মিলিয়ে যে অভিযান পরিচালনা করছে, সবারই একটি উদ্দেশ্য, সেটা হচ্ছে গিয়ে দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনা এবং পরিস্থিতি আইন শৃঙ্খলার উন্নতি করা। এটা ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, ধন্যবাদ। ভারতের মদতপুষ্টদের দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা হলে তা প্রতিহত করবে দেশের জনগণ। ফরিদপুরে জুলাই পদযাত্রায় এমন হুঁশিয়ারি দেন এনসিপির নেতারা। তারা আরও বলেন, মুজিববাদীদের রাজনীতির কোনো স্থান গণতন্ত্রে হতে পারে না।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জোর দাবি জানান নেতারা। সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে গোপালগঞ্জ অভিমুখে মার্চ করার হুঁশিয়ারিও দেন তারা। এনসিপির কেন্দ্রীয় নেতাদের আসার আগেই ফরিদপুরের জনতা ব্যাংকের মোড়ে পথসভায় ভিড় করেন কর্মী সমর্থকরা। পরে এনসিপির নেতাদের বক্তব্যে উঠে আসে গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। আরও বলেন, ভারতের মদতপুষ্টদের দিয়ে আবারও আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা হলে প্রতিহত করবে জনগণ। আওয়ামী লীগের সন্ত্রাস দল হিসাবে তারা সন্ত্রাসে অভিযুক্ত। আপনারা দ্রুত গতিতে যদি আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ায় নিয়ে আসতে না পারেন, তাহলে বাংলাদেশ গতকালকে গোপালগঞ্জে যেই ধরনের সন্ত্রাসী কার্যক্রম দেখেছে, জঙ্গি স্টাইলের হামলা দেখেছে, পুরো বাংলাদেশ আবার তারা ছাড়খাড় করতে প্রস্তুত হচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং দেশকে সন্ত্রাস মুক্ত করতে হলে দল হিসেবে এবং ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের সকলকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। গোপালগঞ্জে ন্যাক্কারজনক হামলার ঘটনার বর্ণনা দিয়ে ফ্যাসিস্ট আশ্রয় কেন্দ্র ভেঙে দেওয়ার দাবি জানান এনসিপির আহ্বায়ক। আইনিভাবে, শান্তিপূর্ণভাবে এই সকল সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক, আর না হলে আমরা অবিলম্বে গোপালগঞ্জে মার্চ করব। গোপালগঞ্জের মাটি ও জনগণকে মুজিববাদ থেকে সম্পূর্ণভাবে চিরতরে মুক্ত করে তারপরে যত বাধাই আসুক পদযাত্রা চালিয়ে যাওয়ার কথা বলেন নাহিদ ইসলাম। জানান 64 জেলাতেই যাবে দলটি, যার চূড়ান্ত কেন্দ্র 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার। 64টা জেলায় পদযাত্রা না করে আমরা ঘরে ফিরবো না। আর 3 আগস্ট শহীদ মিনারে দেখা হচ্ছে তো। বক্তারা আরও বলেন, রিফাইন্ড আওয়ামী লীগ নয়, জনগণ চায় পুরোপুরি মুজিববাদ মুক্ত বাংলাদেশ। আমরা মানুষের যে মুক্তির লড়াইয়ে নেমেছি। ডিবিসি নিউজ ডেস্ক। গণ অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করে আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ করে দেওয়া হচ্ছে। রাজধানীতে যুবদলের বিক্ষোভ সমাবেশে এমন অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে ডেমোক্রেসির জন্য, কিন্তু সারা দেশে চলছে মবক্রেসির রাজত্ব। সরকারের নির্লিপ্ততা আর ব্যর্থতায় এই অবস্থা তৈরি হয়েছে বলে অভিযোগ তার। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। এই সমাবেশ ঘিরে নির্ধারিত সময়ের আগেই জড়ো হন নেতাকর্মীরা। মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন যুবদল ও বিএনপি নেতারা। এ সময় তারা অভিযোগ করেন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত কিছু রাজনৈতিক দল। বিএনপি না চাইলে জামায়াত রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেন নেতারা। এই জামাতিরা আবার তার ভুল রাজনীতি শুরু করেছে। যখন অন্যায়ভাবে কোনো ঘটনা ঘটলে আমাদের উপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়, বিস্ফোরণের ঘটনাটি সেই রকম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল ডেমোক্রেসি, কিন্তু অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততায় এখন হচ্ছে মবক্রেসি। জুলাই ছাত্র গণঅভ্যুত্থান সংগঠিত করেছিলাম ডেমোক্রেসির জন্য। আমরা এখন দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে মবক্রেসির রাজত্ব হচ্ছে। চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি। কিন্তু কেন? এই দুই কেনর জবাব হচ্ছে সরকারের নির্লিপ্ততা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ব্যর্থতা। গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি নিজেদের মধ্যে হানাহানির কারণে কিছু রাজনৈতিক দল ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ তৈরি করছে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা। সকালে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা যুবদল। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ের সামনে, সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। রংপুরে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদল। দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয় থেকে তারা বিক্ষোভ শুরু করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা। বলেন,
অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততায় নিষিদ্ধ সংগঠন আরও বেপরোয়া হয়ে উঠেছে। জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল। ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে নোয়াখালীতে জেলা যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। এছাড়া মাগুরা, নোয়াখালী, নওগাঁ, নাটোর, রাজবাড়ী, রাঙামাটি, সুনামগঞ্জ সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে যুবদল। গোপালগঞ্জে হামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে ফ্যাসিবাদীদের যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে ব্রিফিংয়ে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এই হুঁশিয়ারি দেন। তার অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। তিনি জানান, সোহরাওয়ার্দীতে সমাবেশে পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার সহ ৭ দফা দাবি তুলে ধরবে জামায়াত। প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বানও জানান মিয়া গোলাম পরোয়ার। পুলিশ প্রশাসন বা যারা সেখানে উপস্থিত ছিলেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে দেখার জন্য, তারা কিন্তু কাঙ্ক্ষিত মানে যথার্থ ভূমিকা কিন্তু পালন করতে পারেনি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিলেন, যারা জুলাই অভ্যুত্থানের চেতনা লালন করেন, তাদের উপর এই জাতীয় যে কোনো ফ্যাসিবাদী হামলাকে রুখে দেওয়ার জন্য জামাত ইসলামী দৃঢ় প্রতিজ্ঞ আছে। গোপালগঞ্জে এত বড় ঘটনা ঘটবে সে তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না, এমনটা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, হামলায় জড়িত কেউ ছাড় পাবে না। গোপালগঞ্জে সহিংসতার ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে সরকার। প্রতিবেদন দিতে হবে 2 সপ্তাহের মধ্যে। এদিকে নির্বাচনী তফসিল ঘোষণার আগ পর্যন্ত বয়স 18 বছর পূর্ণ হলে ভোটার হওয়া যাবে, এমন সংশোধনী এনে ভোটার তালিকা অধ্যাদেশ 2025-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এনসিপি সমাবেশ ঘিরে বুধবার গোপালগঞ্জে দিনভর সংঘর্ষে প্রাণ যায় 4 জনের। কারফিউ জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এর আগে মঙ্গলবার রাত থেকেই এনসিপির কর্মসূচি ঘিরে কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়ায়। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে প্রশ্ন রাখা হয়, পরিস্থিতি নিয়ে আগাম কোনো তথ্য ছিল কিনা। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোয়েন্দাদের কাছে পর্যাপ্ত তথ্য ছিল না, তবে গোপালগঞ্জে যারা অন্যায় করেছে তারা গ্রেফতার হবেন। গোপালগঞ্জের এখন যে পরিস্থিতি, এখন পরিস্থিতি মোটামুটি নর্মাল। আর গতকালে যে ঘটনা ঘটছে ওটা তো আপনারা সবাই মিডিয়ায় দেখছেনই। গোয়েন্দাদের তো তথ্য ছিল, বাট এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল না। বৃহস্পতিবার বিকেলে উপদেষ্টা পরিষদের 34তম বৈঠক শেষে বিস্তারিত জানাতে বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং ব্রিফিং করে। এতে উঠে আসে সমসাময়িক নানা বিষয়। গোপালগঞ্জে সহিংসতা নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, সহিংসতা ও প্রাণহানির ঘটনা তদন্তে গঠিত কমিটিকে 2 সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রোব কমিটি করা হয়েছে সিনিয়র সেক্রেটারি হোম মিনিস্ট্রির নেতৃত্বে, এছাড়া ল মিনিস্ট্রি এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি থেকে 2 জন অ্যাডিশনাল সেক্রেটারি থাকবেন। এরা 3 জন 14 দিন তাদেরকে দেওয়া হয়েছে ইনভেস্টিগেট করে তাদের রিপোর্টটা চিফ অ্যাডভাইজারের অফিসে সাবমিট করবেন। নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত বয়স 18 বছর পূর্ণ হলে ভোটার হওয়া যাবে। এই সংশোধনী এনে ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। ভোটার রেজিস্ট্রেশনের কথা বললাম। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলার ঘটনায় জনসাধারণকে ধৈর্য ধরার ও সহযোগিতার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। এতে বলা হয়, জুলাই পদযাত্রার অংশ হিসেবে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে এলাকার একদল উচ্ছৃঙ্খল জনতা সংঘবদ্ধভাবে গোপালগঞ্জ সদর উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা, জেলা কারাগারে হামলা, সরকারি যানবাহনে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে গোপালগঞ্জ জেলায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক এবং কারফিউ চলমান রয়েছে। গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানায় সেনাবাহিনী। ডিবিসি সংবাদে হলো একটি বিরতি নেওয়ার সময়, সঙ্গেই থাকুন। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির
খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি 24 জুলাই পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চ এই মুলতবি আদেশ দেয়। এ সময় হাইকোর্টের খালাস আদেশ বহাল থাকবে বলে নিজেদের প্রত্যাশার কথা জানায় আসামিপক্ষ। আর রাষ্ট্রপক্ষের করা আপিলে শঙ্কিত হবার কিছু নেই বলে মন্তব্য করেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। এদিন পলাতক 2 আসামির পক্ষে আইনজীবী নিয়োগ দেয় আপিল বিভাগ। 2018 সালে বিচারিক আদালতের রায়ে বাবরসহ 19 আসামিকে মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। গেল 1 ডিসেম্বর আলোচিত এসব মামলার সব আসামিকে খালাস দেয় হাইকোর্ট। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। আন্তর্জাতিক প্রসঙ্গ। সংখ্যাগরিষ্ঠতা হারালো নেতানিয়াহু সরকার। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের গুরুত্বপূর্ণ জোট থেকে শাস পার্টি পদত্যাগ করেছে। এতে ইসরায়েলি সংসদ নেসেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন নেতানিয়াহু। ফলে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহুকে এখন সরকার চালাতে বেগ পেতে হবে। তবে শাস পার্টি জানায়, আইন পাশের ক্ষেত্রে তারা নেতানিয়াহু সরকারকে সহায়তা করবে এবং সরকারের পতন হয় এমন কিছু করবে না। এছাড়া এ মাসের শেষের দিকে ইসরায়েলি সংসদ 3 মাসের বিরতিতে যাওয়ায় নেতানিয়াহু এই কমাস সরকার পতন নিয়ে চিন্তা করতে হবে না। তবে গুরুত্বপূর্ণ জোট হারানোর ফলে গাজা যুদ্ধ, সৌদি আরব কিংবা সিরিয়ার সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়েছে নেতানিয়াহু সরকার।